ভয়েস ক্লিয়ার আছে? আর লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু মেসেজ করে জানাবেন। হ্যালো, ভয়েস ক্লিয়ার আছে কিনা, লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তাহলে আমি হ্যালো, হ্যালো। বেশ। তো আজকে আমরা ক্ষয়চক্র এই যে অংশটা রয়েছে সাইক্লিক, বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, সেই মতবাদগুলো আজকে আলোচনা করব। তো আমরা ডেভিস এর তত্ত্ব সম্পর্কে কম বেশি জানি, যৌবন, পরিণত, বার্ধক্য ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে নদীর ক্ষয়কাজ, স্বাভাবিক ক্ষয়চক্র মানেই নদীর ক্ষয়কাজ, নদী সংক্রান্ত বিষয় তিনি বলেছেন। নদীর উপত্যকা, জলপ্রপাত, এই ভূমিরূপগুলো দেখা যায় পরিণত পর্যায়ে, নদী বাঁক ইত্যাদি ইত্যাদি, এবং বার্ধক্য পর্যায়ে এই সমস্ত বিষয় আমরা জানি। তো হ্যাক বিভিন্ন জন ক্ষয়চক্র সম্পর্কে বিভিন্নভাবে তারা কিন্তু কথা বলেছেন। তো আমরা সেই কনসেপ্টগুলো পরপর আলোচনা করব। ডেভিসের বিষয়টা খুব কমন, যদিও সেটা আমরা পরে পরবর্তী সময় আলোচনা করব। তো এখানে আমরা মূলত ডেভিস পরবর্তী যে মতবাদ সেগুলো জানবো, এবং এটা জানতে জানতে ডেভিসের অনেক কিছু এখানে আসবে। কারণ ডেভিস হচ্ছে এই সমস্ত ধারণার গোড়া, এই সমস্ত ধারণার বেস হচ্ছে ডেভিস। এবং সেই যে বইটা ছিল সেটা হচ্ছে ডাই মরফোলজিস্ট অ্যানালাইজ। এই বইটা তিনি এটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি, কারণ এটা জার্মান ভাষায় ছিল। পরবর্তীকালে যখন সেটা প্রকাশিত হয়ে আসছে, আমরা জানতে পাচ্ছি। তো যাই হোক, ডাই মরফোলজিস্ট অ্যানালাইজ এই বইটাতে তার মৌলিক যে ধারণা, সেই ধারণার কথা কিন্তু তিনি বলেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা কি, সেটা হচ্ছে তিনি কিন্তু ডেভিসের অনেক কিছু তত্ত্ব সেটা নাকচ করে দিয়েছেন। নাকচ করে দিয়েছেন অর্থে তিনি কিন্তু কোনো স্টেজের কথা বলেননি, কোনো ধাপের কথা বলেননি। যৌবন পর্যায়, পরিণত পর্যায়, এই যে পর্যায় বা ধাপ, আর কি, আর তার কথায় কিন্তু
এই কথাটা তিনি একেবারেই নাকচ করে আমরা কিন্তু এই তত্ত্বটা আলোচনা করার পরে পার্থক্যটাও ডেভিস বেঙ্কের যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, যে জায়গা থেকে প্রশ্ন থাকবেই একটা কথা বলার, এই যে অধ্যায়টা রয়েছে ক্ষয়চক্র, চক্র এবং অচক্রীয় মতবাদ, এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু থাকবেই, নিশ্চিত থাকুন। অনেক টার্ম রয়েছে, অনেক কনসেপচুয়াল বিষয় রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সেইগুলো আমরা রাখবেন, সেখানে সমস্ত টার্ম এক জায়গাতে রাখবেন, যাতে করে বারবার করে এটা রিভিশন করা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার তত্ত্বের যে মূল বিষয়গুলো রয়েছে সেই মূল বিষয়গুলোতে চলে আসব। কি বলা রয়েছে তত্ত্বের মূল বিষয়? তো শিলার অবক্ষয়ের কথা তিনি বলেছেন, শিলার অবক্ষয়ের কথা তিনি বলেছেন, এবং তিনি কিছু নীতির কথা বলেছেন। কি নীতি? কোনো একটা স্থানে ক্ষয়কার্যের তীব্রতা ঢালের সাথে সমানুপাতিক। ঢাল ক্ষয় কতটা হবে সেটা নির্ভর করছে সেই স্থানের ঢালের উপর। ক্ষয়প্রাপ্ত পদার্থগুলোর আয়তনের উপর ভূমির ঢাল নির্ভর করে। এটাও স্বাভাবিক বিষয় যে ক্ষয় পেল, ক্ষয় পাওয়ার পর সেই ক্ষয়ীভূত যে অংশ সেগুলো সঞ্চিত হবে, এবং সেগুলো সঞ্চয় ওপরেই কিন্তু আমরা ঢালের প্রকৃতিটা দেখব কেমন হয়েছে। কারণ কোনো একটা জায়গাতে সেটা তো সঞ্চয় হবেই, এবং সেই যেখানে সঞ্চয় হবে সেখানে কিন্তু ঢালটা পরিবর্তিত হবে। তো কিভাবে সেটা পরিবর্তিত হবে, কতটা কি হবে, সেটা কিন্তু আমরা এই ক্ষয়ে কিরম হচ্ছে সেটার উপর নির্ভর করছে। ক্ষয়প্রাপ্ত না বড় বোল্ডার আকৃতির ইত্যাদি, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করছে ঢালটা। ভূমির ঢাল যদি বেশি হয় তার পরিবহন ক্ষমতা বেশি হবে, এটা খুব সাধারণ বিষয়। আমরা জানি যে পার্বত্য অঞ্চল, সেখানে ঢাল অনেক বেশি থাকে, সেখানে নদীর ক্ষমতাও বেশি থাকে, পরিবহনের ক্ষমতা বেশি থাকে। এটা সাধারণ বিষয় যে যে কোনো জায়গাতেই শুধু নদী নদী যদি নাও থাকে, সেটা যদি শুষ্ক অঞ্চল হয়, তাহলেও সেখানে যদি ক্ষয়প্রাপ্ত পদার্থ আসে, তাই যেখানে বেশি ঢাল সেখান থেকে ক্ষয়প্রাপ্ত পদার্থ পরিবাহিত হয়ে যাবে খুব দ্রুত, কারণ সেখানে ঢাল বেশি। এটা খুব সাধারণ বিষয়। ঢাল বেশি হলে এটা বেশি হবে। আর কি, কোনো অংশে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলোর পরিমাণ যদি সমান থাকে, তাহলে সমান্তরাল দিকের পশ্চাৎ অপসারণ ঘটে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। প্যারালাল রিট্রিটমেন্ট। এবং কখন এই প্যারালাল রিট্রিটমেন্ট হবে? যখন ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো পরিমাণ সমান থাকবে। অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত যদি সমহারে ক্ষয় হয়, সমহারে যদি ক্ষয় হয়, তাহলে কিন্তু পশ্চাৎপসারণ, এবং এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সমান্তরাল পশ্চাৎপসারণের ধারণা প্রথম পিঙ্ক আনছেন, পিঙ্ক এটা প্রথম আনছেন, কিন্তু পরে দেখবো আমরা
কিং, এলসি কিং, তার তত্ত্বে তিনি আবার এই বিষয়টাকে নিয়েছেন। পশ্চাৎ অপসারণ, ঢালের পশ্চাৎ অপসারণ ঘটে, এই কনসেপ্টটা কিন্তু পেঙ্কের থেকে কিং আবার নিয়েছেন। এটা মনে রাখবেন। প্রশ্ন হতে পারে যে ঢালের পশ্চাৎ অপসারণ বিষয়টা কার তত্ত্বে পাওয়া যায় এবং কে এটা ব্যবহার করেছেন। এটা হলো। আর কি, কোনো একটা পশ্চাৎগামী ঢালের পাদদেশে ক্ষয়প্রাপ্ত পদার্থ যদি সঞ্চিত হয়, তাহলে কম ঢালযুক্ত একটা ভূমিরূপে সৃষ্টি হয়। খুব সাধারণ বিষয় যে ক্ষয় পেল, সেই ক্ষয়প্রাপ্ত পদার্থ যেখানে সঞ্চিত হবে তার ঢালটা কমে যাবে, কারণ সেখানে ক্ষয়প্রাপ্ত পদার্থ এসে সঞ্চিত হয়েছে, তার যে মূল ঢাল সেই ঢালটা কমে যাবে ক্ষয়প্রাপ্ত পদার্থের কারণে। যেখানে পদার্থগুলো জমছে সেই জায়গাটা কিন্তু সেই রকম ঢালু আর থাকবে না। এটা সাধারণ বিষয়, সেটাও তিনি বলেছেন। আর যে টার্মের কথা আমি বলছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, তিনি তার মতবাদে স্টেজ কথাটা কোথাও ব্যবহার করেননি। তিনি যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বা এনটুইকলাং। এই যে জার্মান টার্মগুলো, সরাসরি এখান থেকে প্রশ্ন হতে পারে এনটুইকলাং এটা কি, বা কার তত্ত্বে আমরা পাই, এর মিনিংটা কি, কখন এটা ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এনটুইকলাং, এনটুইকলাং এই কথাটা ব্যবহার করেছেন 5 নম্বর পয়েন্টটা আরেকবার বলবো। 5 নম্বর পয়েন্টটা কিন্তু সহজ। একটা পশ্চাৎগামী ঢাল মানে কি, ঢালটা ক্ষয় পেয়ে পিছিয়ে যাচ্ছে, ঢালটা পরপর পরপর পিছন দিকে যাবে, সাধারণ বিষয় এটা। ধরুন একটা পাহাড় আছে, সে পাহাড়ের একটা ঢালে একদিকে ক্ষয় হচ্ছে, দুদিকেই ক্ষয় হয়, আমি একদিকে উদাহরণ ধরে বলছি, ক্ষয় হচ্ছে। তা ক্ষয় হলে সেটা সরে যাবে না খানিকটা, কারণ সেই জায়গা থেকে অপসারণ হচ্ছে ক্ষয়ে, তাই সেটা খানিকটা সরে গেল। এটা হচ্ছে, এবং এটা হলে যেটুকু ক্ষয় পাচ্ছে পদার্থ, সেটা যেখানে সঞ্চিত হবে, সেই যে ক্ষয়ে যাওয়া নুড়ি কাকড় বালি যাই হোক না কেন, সেই ক্ষয়প্রাপ্ত পদার্থ যেখানে সঞ্চিত হবে, যেখানে সঞ্চিত হলো তার ঢালটা একটু কমে যাবে, কারণ সেখানে সঞ্চিত হয়ে যাচ্ছে অলরেডি পদার্থ। আপনি একটু ধরে নিন যে একটা ডাল আছে, সেখানে আপনি নানা রকমের নুড়ি কাকড় বালি ইত্যাদি ইত্যাদি সাজিয়ে দিলেন, তাহলে সেই ঢালটা কি আর সেরকম থাকবে? তার উপরে তো নতুন পদার্থ চলে আসছে, তাহলে সেই ঢালটা কমে যাবে। কি বলছি বোঝা যাচ্ছে? এবার বলুন, 5 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন কি, বলুন। হ্যাঁ, তো এটা হলো। তারপরের এই, বারবার বলছি, টার্ম ব্যবহার করবেন ইনটুইকলাং। ইনটুইকলাং মানে হচ্ছে ডেভেলপমেন্ট, এবং ডেভিস যে স্ট্রাকচার প্রসেস আর স্টেজের কথা বলেছেন, স্টেজ, পেং কোনো স্টেজের কথা বলেননি, তিনি বলেছেন ডেভেলপমেন্ট। স্টেজের জায়গায় বলেছেন ডেভেলপমেন্ট, তার ভাষায় তিনি বলেছেন ইনটুইকলাং। ইনটুইকলাং মানেই হচ্ছে ডেভেলপমেন্ট। আরেকটা পয়েন্ট আবার এখান থেকে পাচ্ছি কি, তার এটা সময় নির্ভর ধারণা নয়, টাইম ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট। ডেভিস কিন্তু সময়ের কথা বলেছেন, পেং কিন্তু সময়ের কথা বলেননি। এই পয়েন্টগুলো নোট করবেন, ঠিক আছে? আবারও বলছি, এই অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু থাকবেই। পেঙ্কের মতবাদ, এইটা হচ্ছে তার তত্ত্বের সার, তার তত্ত্বের মূল বক্তব্য। এই জায়গাটা ভালো করে বুঝে নিলে
পেঙ্কের তত্ত্বে তিনি কি বলতে চেয়েছেন, ডিটেল তার তত্ত্বে আর কোনো সমস্যা থাকবে না। আর কোনো সমস্যা থাকবে না। কি বলছেন তিনি? ভূমিরূপের বিবর্তন উত্থানের হার আর ক্ষয়ের হারের অনুপাতের উপর নির্ভর করে। এটা 3 প্রকার হতে পারে। উত্থানের হার যদি ক্ষয়ের হারের থেকে বেশি হয়, তাহলে যে ঢালটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে উত্তল ঢাল। খুব সাধারণ বিষয়। ক্ষয়ের থেকে উত্থান যদি বেশি হয়, যতটা ক্ষয় হচ্ছে তার থেকে ভূমিরূপের উত্থান বেশি হারে হচ্ছে, তাহলে যে ঢালটা তৈরি হবে সেটা উত্তল হবে, অর্থাৎ ওপর দিকে বাঁকানো, উত্তল। এখানে আমরা ছবি দেখব। 3 নম্বর এই ছবিটা দেখুন, এখানে উত্তল প্রকৃতির ঢালের দেখানো আছে। ঢালটা উত্তল, ওপর দিকে ঢালটা রয়েছে, ওপর দিকে বাঁকানো, উত্তল ঢাল। যদি উত্থানের হার ক্ষয়ের হারের সমান হয়, তাহলে যে ঢালটা তৈরি হয়, এইটা দেখুন, সেইটাকে বলা হচ্ছে ইউনিফর্ম স্লোপ বা সমঢাল। ইউনিফর্ম স্লোপ বা সমঢাল বলা হচ্ছে। হলো, উত্থানের হার যদি ক্ষয়ের হারের থেকে কম হয়, অর্থাৎ যতটা না ভূমিরূপ উঠছে তার থেকে ক্ষয় হয়ে যাচ্ছে বেশি, তখন তৈরি হচ্ছে অবতল ঢাল, অর্থাৎ ঢালটা নিচের দিকে বাঁকানো, অবতল ঢাল। তাহলে এই তিনটেই হচ্ছে উত্থানের হার আর ক্ষয়ের হারের মধ্যে সম্পর্ক, এবং যে ধরনের ঢাল আসছে সেইটা। তাহলে বোঝা গেল? এটা বলুন আমাকে, বোঝা গেল কিনা এটা বলুন, কারণ এটাই হচ্ছে তার তত্ত্বের মূল বিষয়। এইটুকু যদি বুঝে যান, তাহলে বাকি অংশ কিন্তু বুঝতে অসুবিধা হবে না। এটা বলুন। ছবিগুলো পাশাপাশি রয়েছে, সমান ঢাল, সমতল ঢাল কোনটা, ইউনিফর্ম স্লোপ কোনটা, উত্তল ঢাল কোনটা, অবতল ঢাল কোনটা, ছবিগুলো দেখতে পাচ্ছেন। এটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবেন। একটু মেসেজ করে জানান। বেশ, এরপর আমরা এর অংশে যাব, পরবর্তী অংশে যাব। আমরা ডেসক্রিপশনে যাব। পিঙ্কের যে সাইকেল অপারেশনের কথা তিনি বলেছেন, তিনি বলছেন কি, ভূমিরূপ বিবর্তনের শুরুতে বন্দুরতাহীন একটা নিম্ন সমপ্রায় ভূমি অবস্থান করছে। এটাকে পেং বলছেন কি, প্রাইমোরাম্ফ। এই নামটা মনে রাখবেন, প্রাইমোরাম্ফ, বন্দুরতাবিহীন সমপ্রায় ভূমি, যার মধ্যে বন্দুরতা নেই। এবং এখানে পলি সঞ্চয় আমরা দেখতে পাবো রয়েছে। এরপর তাহলে উত্থান শুরু হবে, কারণ সেটা সমপ্রায় ভূমি ছিল, তাহলে উত্থান শুরু হচ্ছে। এবং প্রথম যে অংশ ভূমিরূপের যখন উত্থান হচ্ছে, তখন প্রথম অবস্থাটাকে আমরা বলছি
বা পেং যেটা বলেছেন, অ্যাফজেন্ট এন্টুইক্লাং। কি বলেছেন? অ্যাফজেন্ট এন্টুইক্লাং, জার্মান টার্ম। এবং আমরা যেটা 3টে ধাপ দেখলাম, তার প্রথম ধাপ হচ্ছে এটা, উত্থানের হার বেশি, ক্ষয়ের হার কম। তখন উপত্যকার পার্শ্বদেশ কেমন হবে? উত্তল প্রকৃতির হবে, ভি আকারের উপত্যকা তৈরি হবে এবং উত্তল প্রকৃতির পার্শ্বদেশ, উপত্যকার পার্শ্বদেশ আমরা উত্তল দেখতে পাবো। তো এই যে ভূমি, এটা পরবর্তীকালে গম্বুজ আকৃতির পিডমন্ট ট্র্যাপেনের সৃষ্টি করবে। পিডমন্ট ট্র্যাপেন, টার্মটা কি বোঝা গেল? আবারও বলছি, এখানে টার্মগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই যে এক একটা টার্ম এক এক জায়গাতে ব্যবহার করেছেন পেঙ্ক, কখন কোন টার্মটার কি ব্যবহার করেছেন, কোনটার কি মিনিং, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এটাকে বলা হচ্ছে পিডমন্ট ট্র্যাপেন। তারপরের অংশ হচ্ছে গ্লেইসমর্ফ এন্টুইক্লাং। অর্থাৎ এখানে ভূমির উত্থানের হার এবং ক্ষয়ের হার এই দুটো হচ্ছে সমান। কি টার্ম কিসের জায়গাতে কি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আবারও বলছি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। গ্লিচমর্ফ এন্টুইক্লাং কিছুই নয়, উত্থানের হার আর ক্ষয়ের হার দুটো সমান, সমতল প্রকৃতির ঢাল এখানে দেখতে পাবো, অর্থাৎ ইউনিফর্ম স্লোপ এখানে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে অ্যাফজেন্ট এন্টুইক্লাং। উত্থানের হার ক্ষয়ের হার অপেক্ষা কমে যায়, তার জন্য ভূমিক্ষয় বাড়তে থাকে। ভূমিক্ষয় বাড়তে থাকে, পার্শ্বদেশের ঢাল অবতল প্রকৃতির হয়ে যায়, উপত্যকার ঢাল অবতল প্রকৃতির হয়ে যায়, যেটা আমরা 3 নম্বর ধাপে পড়েছি যে ক্ষয়ের হার অনেক বেশি, উত্থান এখানে কমে গেছে, উত্থান অতটা হচ্ছে না, কিন্তু প্রচুর ক্ষয় হচ্ছে। তাহলে ঢালটা অবতল প্রকৃতির হবে এবং ভূমি সমান্তরালভাবে পশ্চাৎ অপসারণ করবে, প্যারালাল রিট্রিট করবে, যেটার কথাও আমি প্রথমের দিকে বলেছি যে ধীরে ধীরে এটা কিন্তু সমতলভাবে পিছিয়ে যাবে। সমান হারে যখন ক্ষয় হবে তখন কিন্তু এটা পিছিয়ে যাবে, সমান্তরাল পশ্চাৎ অপসারণ ঘটনাটা এখানে ঘটবে। এবার উপত্যকার যে অংশ, ঢালের যে অংশ, যখন এই অ্যাবসেন্ট এন্টুইক্লাং পর্যায়ে চলে এলো, যেখানে অবতল ঢাল হচ্ছে, সেই অবতল ঢালের আবার দুটো অংশ আছে। এখানে কনসেন্ট্রেট করবেন, আমরা আরো দুটো টার্ম এখানে পাবো, এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ হয়। ওপরের দিকে যে খাড়া অংশ তাকে বলা হচ্ছে বস্চুনজেন, নিচের দিকের অল্প ঢালযুক্ত অংশ তাকে বলা হচ্ছে হ্যালডেনহ্যাং। অনেক রকম ভাবে প্রশ্ন হতে পারে। প্রথমত, এই যে টার্ম দুটো বস্চুনজেন, হ্যান্ডেলহ্যাং, কার তত্ত্বে আমরা পাই? পেঙ্কের তত্ত্বে আমরা পাই। এটা কোন পর্যায়ে দেখতে পাওয়া যায়? বা যদিও পর্যায় কথাটা পেঙ্ক ব্যবহার করেননি, এটা থার্ড যে ডেভেলপমেন্ট, ইন্টুইক্লাং মানে ডেভেলপমেন্ট, তাহলে অ্যাবসেন্ট ইন্টুইক্লাং এই পর্যায়ে দেখা যাচ্ছে কোন ধরনের ঢাল এখানে তৈরি হচ্ছে, কোন ধরনের ঢালে এই দুটো টার্ম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অবতল ঢাল, কনকেভ স্লোপ। এবং এই দুটোর মানে কি, কোনটা বেশি ঢাল কোনটা কম ঢাল,
তাহলে এতগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, এবং আবারও বলছি এই অধ্যায়টা থেকে প্রশ্ন কিন্তু থাকবেই। ক্ষয়চক্র থেকে জিওমরফোলজির প্রশ্ন কিন্তু থাকবেই। তাহলে খাড়া প্রকৃতির ঢালকে বলা হচ্ছে বস্টুনজেন। দেখুন, একটা কল্পনা করুন, উপরের দিকে যে ঢালটা রয়েছে, এই জায়গাটা আমি বলছি অ্যাপজেন ইন্টুইড লাং, এটা দেখুন। এখানে এই যে ঢালটা, এর উপরের দিকে কিন্তু ঢাল অনেক বেশি, তুলনায় নিচের দিকে ঢালটা কম। নিচের দিকে ঢালটা অবতল প্রকৃতির হয়, যেহেতু অবতল, এখানে পুরোপুরি ছবিটা খুব যে অনেক স্পষ্ট আছে তা নয়, এখানে কিন্তু একটু ঢালটা কনকেভ টাইপের হবে, নিচের দিকে বাঁকানো হবে। যখনই নিচের দিকে বাঁকানো হবে, তখন দেখবেন নিচের অংশটা কিন্তু ঢাল অনেক কম, উপরের ঢালটা কিন্তু বেশি। তো সেই বেশি উপরের ঢালটা, সেটাকে বলা হচ্ছে বস্টুনজেন, আর নিচের মৃদু ঢালকে বলা হচ্ছে হ্যালডিনহ্যাং। ঠিক আছে? আচ্ছা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনারা একটু জানাবেন আমাকে মেসেজ করে যে এটুকু পার্ট এটা বোঝা গেল কিনা, একটু আমাকে মেসেজ করে জানাবেন। হ্যালো? একটু জানাবেন, দেরি না করে একটু জানাবেন এটা বোঝা গেল কিনা। হ্যালো? একটু মেসেজে জানাবেন। হ্যালো? না, যাই হোক, আমি পরের অংশে চলে যাচ্ছি। তো এই যে ঢাল দুটো, এরা একটা সুনির্দিষ্ট কোণে মিলিত হচ্ছে, যেহেতু ক্ষয় অনেক বেশি চলছে এখানে। উপত্যকা জল বিভাজিকার উপরের অংশ, অর্থাৎ ঢালের উপরের অংশ নিচের অংশের মধ্যে পার্থক্য, উচ্চতা কমতে থাকে, এবং অবশিষ্ট যে অংশ, কঠিন শিলার অবশিষ্ট যে অংশ, সেখানে ইনসেল বার্জ তৈরি হয়। ইনসেল বার্জ তৈরি হয়, এবং ক্ষয়চক্রের শেষে প্রায় সমতলে যে ভূমিরূপ, সেটাকে নাম দেওয়া হয়েছে এন্ড্রাম্ফ। প্রাইমোরাম্ফের কথা আমরা আলোচনা করেছি। প্রাইমোরাম্ফ, শুরুর ভূমিরূপ প্রাইমোরাম্ফ, এবং একদম শেষের যে ভূমিরূপ পেং, সেটাকে নাম দিয়েছেন এন্ড্রাম্ফ। প্রাইমোরাম্ফ এবং এন্ড্রাম্ফ। তাহলে ওভারঅল আমরা এখানে আলোচনা করলাম, আমরা কিন্তু অনেকগুলো টার্ম এখানে পেয়েছি, মনে রাখবেন। এবার সমালোচনাতে চলে আসবো, এটাই মূল অংশ। পেঙ্ক, প্রথমত কিছু ভালো দিক রয়েছে তত্ত্বের। আলস পর্বতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালিয়ে ঢালের সমান্তরাল পশ্চাৎ অপসারণ, এটা জনপ্রিয়তা লাভ করেছে। প্যারালাল রিট্রিট যে বিষয়টা, সেটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে। এই ঘটনা ঘটে, একটা ঢাল সেটা কিন্তু ধীরে ধীরে পিছাতে থাকে, ক্ষয়ের ফলে ঢালটা ধীরে ধীরে পিছন দিকে সরতে থাকে,
এই ঘটনা কিন্তু বাস্তবসম্মত। আবার এই পেঙ্কের যে সমান্তরাল পশ্চাৎপসারণ, সেটা কিং আবার সেই ধারণাটা নিয়েছে। এটা আমি প্রথমে শুরুতেই বলেছি যে পেঙ্কের থেকে কিন্তু কিং তার ধারণাটা নিয়েছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, ভালো দিক। অসুবিধা কি রয়েছে? এটা একটা জার্মান ভাষাতে রচিত মতবাদ, কিছুটা অংশে অস্পষ্ট রয়েছে, কিছু অংশে অস্পষ্ট রয়েছে আমরা জানি। এই যে টার্মগুলো বা আরো যে বিষয়, সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয়, এটা একটা দুর্বলতা। ডেভিসের তত্ত্ব যেমন খুব ইজি ছিল, সিম্পল ছিল, এখানে কিন্তু সেই জিনিসটা অতটা স্পষ্ট নয়। এটা কিছুটা কাল্পনিক বিষয়ের মধ্যে রয়েছে, আমরা বলতে পারি। ভূমিরূপ বিবর্তন একটা জটিল অবস্থা পেশ করে। ডেভিস যেমন তার বিষয়টা যেমন সহজ সরল ছিল, এখানে কিন্তু সেরকম নয়। এবং ভূমিরূপের উত্থানের সাথে ভূমির ঢালের যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, অর্থাৎ তিনটে ধাপ থাকবে। প্রথমে ক্ষয় কম হবে, তারপরে ক্ষয় উত্থান সমান হবে, তারপরে ক্ষয় বেশি হবে। এটা একটা অতি সরলীকরণ করা হয়েছে, আমরা বলতে পারি। এরকমটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। আর কি, পিডমন্ট ট্র্যাপেন এর ব্যাখ্যা যে পেং দিয়েছেন, সেটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। পিডমন্ট ট্র্যাপেনের যে বিষয়টা, সেটা আমরা এখানে দেখেছি। পিডমন্ট ট্র্যাপেন প্রথম ধাপে ক্ষয়ের ফলে এটা তৈরি হয়, কম ক্ষয় হয়, উত্তল আকৃতির পিডমন্ট ট্র্যাপেন, সেটাও কিন্তু পুরোপুরি সঠিক নয়। বিবর্তনের কথা উল্লেখ করা হয়নি। তিনি তো সময় নির্ভর ধারণাটা দেননি, সুতরাং বিবর্তন কথাটা তার কথা নেই তার তত্ত্বে। কিন্তু পেঙ্কের মতবাদটা ভূমিরূপ বিদ্যার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ দিক। তিনি অনেক কথাই তার গ্রহণযোগ্য, এবং এটা একটা আলাদা করে এই তত্ত্বের ভূমিকা কিন্তু রয়েছে, গুরুত্ব রয়েছে। এবার এই দুটো মতবাদের পার্থক্যগুলো আমরা দেখব। যেটা আমি প্রথমেই বলেছিলাম, পার্থক্যটাও ইম্পর্টেন্ট। সেটা কি? প্রথমত, জেমস হটেন 1785-তে ক্ষয়চক্র ধারণাটা কিন্তু তিনি প্রথম প্রবর্তন করেছিলেন। ডেভিসেরও আগে তিনি এটা নিয়ে বলেছেন, কিন্তু ডেভিস একটা স্পষ্ট তত্ত্ব দাঁড় করিয়েছেন পরবর্তীকালে 1899-তে জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন বইতে তিনি এটা বলেছিলেন। তো ডেভিস প্রথম বললেন, পেং কিন্তু তার তত্ত্বটা প্রকাশ করছেন ডাইমরফোলজিস অ্যানালিসিস নামে, যেটাকে আমরা মরফোলজিক্যাল সিস্টেম বলতে পারি বা মরফোলজিক্যাল অ্যানালিসিসও বলতে পারি। তিনি এইভাবে তার তত্ত্বটাকে প্রকাশ করছেন। তফাৎ কি রয়েছে? ডেভিস কিন্তু স্ট্রাকচার, প্রসেস এবং স্টেজ, এই তিনটের কথা বলেছেন। স্টেজ, টাইম, সময়ের কথা বলেছেন। ডেভিস কিন্তু সময়ের কথা বলেছেন, যেটাকে এই তিনটেকে আমরা একসাথে ট্রায়ো অফ ডেভিস বলি। স্ট্রাকচার, প্রসেস আর স্টেজকে ট্রায়ো অফ ডেভিস আমরা বলি। তো যেটাকে তিনি আরো ব্যাখ্যা করেছেন, ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, এটার মাধ্যমে। এবং পিঙ্ক তার মরফোলজিক্যাল সিস্টেম মতবাদে সময় বা টাইম ধারণাটাকেই বর্জন করে দিচ্ছেন। এটাও গুরুত্বপূর্ণ। এটা সময় নির্ভর নয়, এই তত্ত্বটা সময় নির্ভর নয়, এটা কিন্তু প্রথমেই বলা হয়েছে, এবং এইগুলো থেকেই কিন্তু এমসিকিউ
তৈরি হয়। তো টেকটনিক অ্যাক্টিভিটির সাথে এটা সম্পর্ক স্থাপন করেছেন। কি বলেছেন? পেং কি বলেছেন? Landform development should be interpreted by means of relation between diastrophic process, diastrophic process অর্থাৎ এন্ডোজেনেটিক ফোর্স আর ইরোশনাল প্রসেস, দ্যাট ইজ এক্সোজেনেটিক ফোর্স। এন্ডোজেনেটিক ফোর্স এবং এক্সোজেনেটিক ফোর্স এই দুটোর ক্রিয়া বিক্রিয়ার ফলে ভূমিরূপ তৈরি হয়। এটা হলো। আর কি? ডেভিস এখানে স্টিজের কথা বলেছেন। 3টে স্টেজের কথা বলেছেন: যৌবন, পরিণত, বার্ধক্য, ইউথ, ম্যাচিওর এবং ওল্ড। এটা আমরা জানি। পেইং কিন্তু এই যে স্টেজ, এই স্টেজের কথা কিন্তু তিনি মানে আপত্তি জানিয়েছেন। যেহেতু ডেভিসের পুরোপুরি সমালোচনা করতে গিয়েই তিনি তার তত্ত্বটা দাঁড় করিয়েছিলেন, সেজন্য এই স্টেজ কথাটাতে তিনি আপত্তি জানিয়েছেন বা এটাকেই তিনি সমালোচনা করেছেন। এবং স্টেজের পরিবর্তে তিনি কি শব্দ ব্যবহার করছেন? ডেভেলপমেন্ট। বা জার্মান ভাষা যেটা এন্টুইক্লাং। আর ইউথ, ম্যাচিওর, ওল্ড এটা ডেভিস ব্যবহার করেছিলেন। তার পরিবর্তে তিনি কি বলছেন? ইউথের পরিবর্তে বলছেন অ্যাবস্টজেন্ড এন্টুইক্লাং। ম্যাচিওর এর পরিবর্তে ব্যবহার করছেন গ্লিচ ফরমিজ এন্টুইক্লাং। ওল্ড এর পরিবর্তে ব্যবহার করছেন অ্যাবস্টিজেন্ড এন্টুইক্লাং। এই তিনটে, আবারও একটাই কথা, এই তিনটে টার্ম কিন্তু মনে রাখতে হবে। জার্মান ভাষা কিন্তু কোনটা কি, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, পেং বলছেন কি বিবর্তনের শুরুতে, অর্থাৎ প্রথম পর্যায়ে যখন অ্যাবস্টিজেন্ট এন্টুইক্লাং যখন শুরু হচ্ছে, সেখানে কিন্তু একটা সমতল, প্রায় সমতল, সমপ্রায় ভূমি দেখতে পাওয়া যায়। এটাকে পেঙ্ক প্রাইমোরাম বলছেন। প্রাথমিক পর্যায়ে সমতল ভূমি প্রাইমোরাম। ডেভিস কিন্তু এই কথা বলেননি। তিনি কোনো সমপ্রায় ভূমির কথাই বলেননি। তিনি কোনো সমপ্রায় ভূমির কথা বলেন। তিনি কি বলেছেন? তিনি 3টে ধাপের কথা বলেছেন এবং তিনি উত্থানের কথা দিয়ে শুরু করছেন। তিনি কোনো প্রাথমিক অবস্থার কথা বলেননি, উত্থান দিয়ে শুরু করছেন। নেক্সট, ডেভিস তার ক্ষয়চক্রে মূল যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে কি, there are sequential changes in landform through time, and these sequential changes are directed towards well-defined end product development of penicillin. তো এখানে ল্যান্ডফর্মের সিকোয়েন্সিয়াল চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে
সিকোয়েন্সিয়াল চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, ল্যান্ডফর্মের চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এবং শেষ পর্যন্ত যেটা পেনিপ্লেনে পরিণত হয়। এটা ডেভিসের তত্ত্বে আমরা পেয়েছি যে পেনিপ্লেন। পেং বলছেন কি, জিওমরফিক ফর্মস আর অ্যান এক্সপ্রেশন অফ ফ্রেজ and rate of upliftment in relation to the rate of degradation। খুব সহজ কথা যে উত্থান এবং ক্ষয়ের হারের উপর নির্ভর করে ভূমিরূপটা তৈরি হয়। উত্থানের হারকে তিনি তিনটে ভাগে ভাগ করছেন: ক্রমবর্ধমান উত্থান, সম উত্থান এবং ক্ষীয়মান উত্থান। যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট যে শেষে যে ভূমিরূপটা তৈরি হলো তার মাঝে ছোট ছোট ইনসেল বার্জ, শঙ্কু আকৃতির যে ইনসেল বার্জ, সেটা দেখতে পাওয়া যায়। লাস্ট পর্যায়ের যে অংশ সেটা, সেখানে কিন্তু ইনসেল বার্জ দেখতে পাওয়া যায়। যে অবস্থাটাকে তিনি বলছেন এন্ড্রাম্প, এবং এখানেও একটা ডেভিসের সাথে তার তফাৎ। ডেভিস এটাকে বলছেন কি পেনিপ্লেন। ডেভিস যেটাকে পেনিপ্লেন বলছেন সেটাকে পেং বলছেন এন্ড্রাম্প। এন্ড্রাম্প। তাহলে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য ডেভিসের সাথে পেঙ্কের, এবং এর সাথে সাথেই ডেভিসের যে তত্ত্ব, সেই তত্ত্বেরও বেশ কিছু বিষয় এখানে তুলে ধরা হচ্ছে। আরো অনেক পার্থক্য রয়েছে, সেগুলো কি? ডেভিস কিন্তু পুনর্যৌবন লাভের কথা বলেছেন। যখন ভূমিরূপটা সমপ্রায় ভূমিতে পরিণত হয় তখন পুনর্যৌবন লাভ করে, এবং উত্থানের সাথে সাথে কোনো প্রকার ক্ষয় কিন্তু লক্ষ্য করা যায় না। উত্থানের সাথে সাথে কোনো প্রকার ক্ষয় লক্ষ্য করা যায় না। এটা যদিও আমরা ডেভিসের একটা সমালোচনা হিসেবে ধরি, কিন্তু বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে যে এইগুলো এরকমভাবে দেখতে পাওয়া যায়। পুনর্যৌবন লাভ এখানে ঘটছে। আর পেঙ্ক বলছেন কি, তিনি কিন্তু ভূয়ান্দোলন শক্তির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন ভূমিরূপের উত্থানের সাথে সাথে ক্ষয় কিন্তু বাস্তবসম্মত একটা প্রক্রিয়া। মূল তফাৎটা এখানে। ডেভিস বলছেন যখন উত্থান হচ্ছে তখন কিন্তু সাথে সাথে ক্ষয় হচ্ছে না। উত্থানের সঙ্গে সঙ্গে কোনো রকম ক্ষয় হচ্ছে না। এটা ডেভিসের মোস্ট ইম্পর্টেন্ট কথা, এবং এটা কিন্তু সমালোচনা করা হয় যে এমনটা কিন্তু হয় না যে যখন উত্থান হচ্ছে উত্থানের সাথে সাথেই ক্ষয় কিন্তু দেখতে পাওয়া যায়। ডেভিস বলছেন না, যতদিন উত্থান হবে, ভূমিরূপ যতদিন উঠবে, ততদিন কিন্তু ক্ষয় প্রক্রিয়া শুরুই হবে না। সুতরাং এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট তফাৎ। পেং কিন্তু এটা একেবারেই নাকচ করে দিয়েছেন, যে তিনি বলছেন যে ভূমিরূপের উত্থানের সাথে সাথে ক্ষয় কিন্তু একটা আনুষঙ্গিক প্রক্রিয়া, এটা কিন্তু হয়। তো সেদিক থেকে বিচার করলে পেঙ্কের ধারণাটা অনেকটা বিজ্ঞানসম্মত আমরা বলতে পারি, কারণ এরকমটা তো হওয়া সম্ভবই নয়। কারণ উত্থান একদিনে দুদিনে হয় না, উত্থানও হাজার হাজার বছর ধরেই হয়। সুতরাং হাজার হাজার বছর ধরে একটা এলাকা সেটা ক্ষয় বর্জিত থাকবে, সেখানে ক্ষয় হবে না, এমনটা কিন্তু হয় না। এমনটা কিন্তু হয় না। এবার সরলতার দিক থেকে দেখতে গেলে
ডেভিস যে ঢালের কথা বলেছেন সেটা অনেক বেশি সহজ সরল। অ্যাকচুয়ালি ডেভিসের তত্ত্বটাও অনেক বেশি সহজ সরল। যৌবন অবস্থায় কনভেক্স স্লোপ দেখতে পাওয়া যায়। কনভেক্স মানে আমরা জানি উত্তল, কনভেক্স মানে উত্তল, তাহলে যৌবন অবস্থায় উত্তল ঢাল দেখা যাবে। পরিণত অবস্থায় সরল রেখার ঢাল দেখতে পাওয়া যাবে, সরল ঢাল দেখতে পাওয়া যাবে, এবং বার্ধক্য অবস্থায় আমরা দেখতে পাবো কনকেভ বা অবতল ঢাল। পেঙ্কের যে তত্ত্ব সেটা কিন্তু কিছুটা জটিল, সরল নয়, এবং জটিল হওয়ার সাথে সাথে সেটা কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মতও বটে। জটিল হওয়ার সাথে সাথে সেটা কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত। যেটাকে তিনি স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি বলছেন। আমরা ঢাল নিয়েই এতক্ষণ আলোচনা করেছি। পেঙ্কের যে তত্ত্ব সেটা কিন্তু ঢালের উপরই প্রতিষ্ঠিত। তো তার ঢালের যে ধারণা, তার ঢালের যে কনসেপ্ট, সেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত একটা কনসেপ্ট, এটা আমরা বলতে পারি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, তার তত্ত্বে প্যারালাল রিট্রিটমেন্টের মাধ্যমে, সমান্তরাল পশ্চাদপসারণের মাধ্যমে পিডমন্ট ট্র্যাপেন তৈরি হয়। পিডমন্ট ট্র্যাপেন, পিডমন্ট ট্র্যাপেন কি না, প্রথম যে ডেভেলপমেন্টের কথা বলেছেন সেইখানে যে উত্তল প্রকৃতির ঢাল, উত্তল প্রকৃতির ভৃগুযুক্ত যে ঢাল দেখতে পাওয়া যায়, সেই ভূমিরূপটাকে উনি বলছেন পিডমন্ট ট্র্যাপেন। এটা থেকে প্রশ্ন হবে যে পিডমন্ট ট্র্যাপেন পেঙ্কের মতে বা কার মতবাদে কে বলেছেন পিডমন্ট ট্র্যাপেনের কথা? পিডমন্ট ট্র্যাপেন কোন পর্যায়ে দেখতে পাওয়া যায়? এটা প্রথম পর্যায়ে দেখতে পাওয়া যায়, এবং প্যারালাল রিট্রিটের মাধ্যমে শেষ পর্যন্ত কনকেভ স্লোপটা দেখতে পাওয়া যায় শেষ পর্যায়ে। প্রথমে পিডমন্ট ট্র্যাপেনে কিন্তু কনক্লেভ স্লোপ নয়। এটা আরেকটা প্রশ্ন যে পিডমন্ট ট্র্যাপেনের স্লোপ কেমন থাকে। যেহেতু এটা ফার্স্ট পর্যায়ে, তাহলে পিডমন্ট ট্র্যাপেনে উত্তল প্রকৃতির ঢাল দেখা যাবে, কনভেক্স স্লোপ দেখা যাবে, এবং প্যারালাল রিট্রিট যখন শেষ হবে, অর্থাৎ একদম শেষ পর্যায়ে, সেখানে কি তৈরি হবে? সেখানে তৈরি হবে কনকেভ স্লোপ বা অবতল ঢাল। তো তিনি তিনটে ঢালের কথা বলেছেন, উত্তল, অবতল এবং সরল রেখার ঢাল, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তিনটে ঢালের কথা তিনি বলছেন। তো এটাকে তিনি আবার গ্র্যাভিটি স্লোপ বা বস্টুনজেনের কথা বলেছেন, অর্থাৎ যেটা আমরা লাস্ট পর্যায়ে পেয়েছি, বস্টুনজেন এবং হ্যালডেনহ্যাং। হ্যালডেনহ্যাংকে ওয়াশসোপও বলা হয়। তো এই টার্মগুলো মনে রাখবেন যে অবতল ঢাল এই যে তৈরি হলো একদম লাস্ট স্টেজে, অবতল ঢাল তৈরি হচ্ছে, অবতল ঢালের ওপর দিকে বস্টুনজেন দেখা যাবে, নিচের দিকে দেখা যাবে হ্যালডেনহ্যাং। ওপর দিকের খাড়া ঢাল, যেটাকে গ্র্যাভিটি স্লোপও বলা হচ্ছে, খাড়া ঢাল বলা হচ্ছে, গ্র্যাভিটি স্লোপও বলা হচ্ছে, এবং তার সাথে সাথে এটাকে, তার নিচের অংশটাকে বলা হচ্ছে কি ওয়াশ স্লোপ। যেটা ওয়াশ স্লোপ সেটাই হচ্ছে হ্যালডেনহ্যাং, যেটার কম ঢাল সেটা হচ্ছে ওয়াশ স্লোপ বা হ্যালডেনহ্যাং। তাই এটা হলো, তো অসুবিধা নেই। আচ্ছা, এগুলো বুঝতে পারছেন তো? আমাকে একটু জানাবেন, আমাকে মেসেজ করে জানাবেন। কাদিমুল মন্ডল, একটু বলবেন মেসেজ করে বোঝা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করুন।
হ্যালো। আচ্ছা, পরের অংশে চলে যাব। রেসপন্স করছেন না, আমি পরের অংশে চলে যাব। বার্ধক্য পর্যায়ে ডেভিস নিম্ন ক্ষয়সীমার কাছাকাছি মনোডানক সমন্বিত যে সমপ্রায় ভূমি, সেটাকে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন বলেছেন। ডেভিস এটাকে পেনিপ্লেন বলেছেন। পেঙ্ক যে ইন্ড্রাম্পের কথা বলেছেন, সেখানে ইনসেল বার্জের কথা তিনি বলেছেন। ডেভিস বলেছেন মনোডানকের কথা, আর পেঙ্ক বলেছেন ইনসেল বার্জের কথা। এটা খুব সাধারণ বিষয়। মনোডানক হচ্ছে অবশিষ্ট পাহাড়, ইনসেলবাজও কিন্তু অবশিষ্ট পাহাড়। এখানে শুধুমাত্র টার্মগুলো পরিবর্তিত হচ্ছে, এবং ইনসেলবার্জের আকৃতিটা কেমন সেটা কিন্তু শঙ্কু আকৃতির ক্ষয়জাত পর্বত। এটাও গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকেও প্রশ্ন হতে পারে। ইনসেলবার্জের আকৃতি কেমন হয়? এ কিন্তু শঙ্কু আকৃতির হয়। ইনসেলবার্জ শঙ্কু আকৃতির হয়। আর মরাডানক কিন্তু ইনসেলবার্জের মতো তীক্ষ্ণ নয়। একটা শঙ্কু আকৃতির হলে কি মস্তক দেশটা তীক্ষ্ণ হবে, সূক্ষ্ম হবে, শুরু হবে। কিন্তু মনাডনক সেরকম নয়। সেখানে কনভেক্স, কনকেভ, উত্তল অবতল প্রকৃতির অংশ দেখতে পাওয়া যায় মনাডনকে, কিন্তু সেটা তীক্ষ্ণ নয়। শঙ্কু আকৃতির নয়, সেটা তীক্ষ্ণ নয়। এটা হচ্ছে দুটো তফাৎ, ইনসেলবার্জ এবং মনাডনকের তফাৎ। আবারও বলছি, এখানে কনসেপ্ট আমি যেগুলো বলছি প্রত্যেকটা ক্লিয়ার কনসেপ্ট রাখবেন। প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে মাস্ট হবেই, প্রশ্ন এখান থেকে, এবং প্রত্যেকটা কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। কেমন কোনটা আকৃতির, কোনটা কখন দেখতে পাওয়া যায়, কার কি টার্ম, কোথায় কি তফাৎ, যে কোনোভাবে, যে কোনোভাবে যেখান থেকে হোক প্রশ্ন কিন্তু তুলে দেওয়া হবে। তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমি যেভাবে বলছি পড়ানোর সময়, যে যে জায়গাগুলো আমি হাইলাইট করছি সেইগুলো কিন্তু খুব ভালো করে পড়বেন, আলাদা করে গুরুত্ব দেবেন। সমস্ত অংশটাই ভালো করে পড়বেন, কিন্তু এই জায়গাগুলোতে আলাদা করে গুরুত্ব দেবেন। ডেভিসের এই মতবাদটা আলোচনা করলে আমরা দেখতে পাবো এর কিছু ভালো দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। ডেভিসের মতবাদটা খুব সহজ, ইজি কনসেপ্ট, খুব সহজে বোধগম্য। তার মডেলটা ফিল্ড অবজারভেশনের উপর নির্ভরশীল। বেস লেভেল অফ ইরোশন ধারণাটা ডেভিস এনেছেন, সেটা একটা পজিটিভ দিক। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্ষয়চক্রের নিম্ন সীমার কথা তিনি বলেছেন। এটার মাধ্যমে কোনো একটা অঞ্চলে ভূমিরূপের উদ্ভব সংক্রান্ত ঐতিহাসিক ব্যাখ্যা সেটা সহজে পাওয়া যায়, কিভাবে ভূমিরূপটা বিবর্তিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়টা খুব সহজে আমরা এর মাধ্যমে জানতে পারি। নেতিবাচক দিক, অল্প সময়ের মধ্যে উত্থান সংক্রান্ত ধারণা আমরা পাই। অর্থাৎ উত্থান খুব অল্প সময় হয়ে গেছে, এটা ডেভিস বলেছিলেন, এবং এটা ভুল বলেছিলেন। উত্থান অনেক দিন ধরে হয়, উত্থানের সময় ক্ষয় হয় না, এরকম তো এটা তো মেনে নেওয়া যায় না। উত্থানের সাথে সাথে ক্ষয় হয় না, এটা মেনে নেওয়া যায় না। দীর্ঘ সময় ধরে ভূমিরূপ উদ্ভব এটা চলতে থাকে, এটাও একটা বিষয়। এটা একটা ক্লোজ সিস্টেম বা বদ্ধ প্রণালী, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো শক্তি বাইরে থেকে আসে না, কোনো শক্তি বাইরে থেকে যায় না। এই পুরো অঞ্চলে এটা হচ্ছে ক্লোজ সিস্টেম, যেটা একটা ভুল ধারণা। কাস্টাল স্টেবিলিটি, ভূ আন্দোলনের স্থিরতা, এটা কথা বলেছেন। কিন্তু পেং কি বলেছেন? পেঙ্ক তারও কিছু দুর্বলতর দিক আছে, তিনি জার্মান ভাষা থেকে এটা করেছেন।
কিন্তু ইংরেজি যে অনুবাদ করা হয়েছে সেটা আক্ষরিক অনুবাদ, অর্থাৎ অনুবাদটাও পরিষ্কার নয়, স্পষ্ট নয়। তো পাদদেশীয় ধাপ বা সমান্তরাল পশ্চাৎ অপসারণ, এই বিষয়টা কিন্তু পেঙ্কের একটা কৃতিত্ব বলা যায়। এটা পেঙ্কের পজিটিভ দিক, বা তার বিষয়টা কিছুটা বিজ্ঞানসম্মত বটে। ডেভিসের মতো এতটা সরল যেমন নয়, তেমন এটা কিন্তু বেশ কিছুটা বিজ্ঞানসম্মত, এটা আমরা বলতে পারি। আর কি, পেঙ্কের মতবাদ, ঢালের উৎপত্তি, এটা অনেক বেশি বিজ্ঞানসম্মত, যেটা এইমাত্র বলছিলাম যে পেঙ্কের মতবাদটা কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত, ডেভিসের থেকে অনেক বেশি বিজ্ঞানসম্মত। ডেভিসের কিছু কৃতিত্ব আছে, তিনি প্রথম মতবাদ দিচ্ছেন, তার মতবাদ অনেক বেশি সহজ সরল, বেশ কিছু টার্ম তিনি নিয়ে আসছেন নতুন নতুন। এই যে ক্লোজ সিস্টেম, এটা কিন্তু মনে রাখবেন, কার তত্ত্বটা ক্লোজ সিস্টেম আর কার তত্ত্ব ওপেন সিস্টেম, সেইগুলো থেকে প্রশ্ন হবে পুরো আলাদা আলাদা করে, এবং এটা কিন্তু একটা চক্রীয় ধারণা, সাইক্লিক কনসেপ্টের মধ্যে পড়ে। তো কার তত্ত্ব সাইক্লিক কনসেপ্ট, কার তত্ত্ব নন সাইক্লিক কনসেপ্ট, যাবতীয় এই বিষয়গুলো কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, বেস লেভেলের ধারণা তিনি যেটা তৈরি করেছিলেন, সেই বেস লেভেলের ধারণা তার একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে মনে রাখবেন। ওকে, তাহলে পুরো পেঙ্কের তত্ত্বটা আমরা এখানে আলোচনা করলাম, অনেক টার্ম আমরা এখানে পেয়েছি, এবং তার সাথে সাথে পেঙ্কের সাথে ডেভিসের যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় পার্থক্য, কনসেপচুয়াল দিক থেকে, টার্ম বেস দিক থেকে কে কি বলেছেন, ইভেন সমালোচনাতেও কি কি পার্থক্য আছে, সেটা কিন্তু এখানে আলোচনা করা হলো। তো খুব ডিটেলে এটা রয়েছে, খুব মনোযোগ সহকারে এটা কিন্তু পড়বেন, কভার করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, আরেকবার প্রশ্ন করব, এই এতক্ষণ যে আলোচনা করলাম, এখানে কোনো টার্ম কিছু যদি বুঝতে অসুবিধা থাকে, বা কোনো প্রশ্ন নর্মাল যদি করার থাকে, সেটা বলবেন, একটু জানাবেন। আচ্ছা, পেঙ্কের থিওরি তো আমি এতক্ষণ আলোচনা করলাম, আপনি বোধহয় ছিলেন না প্রথম থেকে। পেঙ্কের পুরো থিওরিটা নিয়েই আজকে আলোচনা করেছি। ঠিক আছে, প্রথম থেকে আপনি ভিডিওটার একবার রেকর্ডেড সেশনটা দেখে নেবেন, পেঙ্কের থিওরি কি বলা হয়েছে, এবং পেঙ্কের থিওরির শেষে আমরা এটা পুরো আলোচনা করলাম। সিম্পল ভাবে বলতে, দেখুন, আমি পেঙ্কের থিওরি, আপনি তো ছিলেন না প্রথম দিকটা, এইখানে দেখুন,
পেঙ্কের এই যে ৩ টে ঢালের কথা বলা হয়েছে, প্রথমে যখন উত্থান হবে বেশি তখন ক্ষয় হবে কম, এর ফলে উত্তল ঢাল তৈরি হবে। যখন উত্থানের হার ক্ষয়ের হার সমান হবে তখন ইউনিফর্ম স্লোপ তৈরি হবে, স্বাভাবিক বিষয়। আর যখন উত্থানের হার বেশি হবে ক্ষয়ের হার কম হবে তখন অবতল ঢাল তৈরি হবে, নিচু ঢালটা নিচু হবে ক্ষয়ের হার বেশি হচ্ছে বলে। এটা হচ্ছে মূল কনসেপ্ট, মেন কনসেপ্ট হচ্ছে পেঙ্কের এটা। এটাকেই তিনি ৩টে নাম দিয়ে অ্যাফজেন এন্টুইকলাং গ্লিসমর হিলটুইলাং অ্যাফস্টেন এন্টুইলাং ৩টে করিন করিন জার্মান ভাষার নাম দিয়েছেন, এই ৩টেকেই তিনি বলেছেন ওই ভাষার মধ্যে। ঠিক আছে, এটা আমি বলেছি, আমি পুরো ক্লাসটা আপনি আরেকবার দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। সিম্পল ভাবে আমরা যদি বলি এই ঘটনাই ঘটছে, এটাকেই তিনি নানা রকম ব্যাখ্যা দিয়ে নানা রকম টার্ম দিয়ে বলেছেন। ওকে, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।